হিমালয় কিছু না বলে সেখান থেকে সরে গিয়ে আলমারির উপর থেকে কিছু একটা নিয়ে আসলো। কিছুক্ষণ পর সুব্রতার সামনে দাঁড়িয়ে হাতটা সামনের দিকে বাড়িয়ে দিল। চোখের সামনে হিমালয়ের শামুকটা ধরে ঢেউয়ের মতো নাচাচ্ছে, যেন কোনো দুষ্টুমি করছে। সুব্রতা কান্নার ভেতরেও চোখ তুলে দেখলো হিমালয়ের হাতে সেই শামুকটা। সে অবিশ্বাসে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর শামুকটা নিয়ে একরকম ঝাঁপিয়ে পড়লো। ছোঁ মেরে হিমালয়ের হাত থেকে শামুকটা কেড়ে নিল। ঠোঁটের কোণে অশ্রুসিক্ত হাসি ফুটে উঠল। চোখ মুছতে মুছতে বলল, তুমি এটা কোথায় পেলে? হিমালয় মৃদু হেসে বলল, আমার নজর পড়েছিল যে তুই এটা লাগেছে গোছানোর সময় একটু অস্থির ছিলে। আমি পরে চেক করে দেখলাম তুই এটা নিতে ভুলে গেছিস। হোটেলে বিছানার উপর পড়েছিল, আমি সযত্নে নিজের পকেটে করে সঙ্গে নিয়ে এসেছি। সুব্রতার চোখের জল এবার খুশির। তার মুখের হাসিতে যেন নতুন আলো ফুটল। ধন্যবাদ হিম ভাইয়া, ধীরে ধীরে বলল সুব্রতা। হিমালয় ঠোঁটের কোণে একটু হাসি রেখে বলল, আরেকবার কোনো প্রকার ভুল করলে কিন্তু শামুকটা ফেরত নিয়ে নেব। সুব্রতা সেই কথায় হেসে উঠল। দুজনেই ফ্রেশ হয়ে নিচে নেমে এলো, হাতে বাড়ির সবার জন্য আনা উপহারের ব্যাগ। হিমালয় এসে সোফায় বসে পড়লো, আর সুব্রতা ধীরে ধীরে ব্যাগ থেকে একে একে সব জিনিসপত্র বের করতে লাগলো। বাড়ির সবার জন্যই কিছু না কিছু এনেছে। বাড়ির ছোট সদস্যদের জন্য চকলেট, ছোট মামির জন্য আচার আর কিছু মশলা, শীতলের জন্য বেশ কয়েকটা নতুন ড্রেস, জুতো আর জুয়েলারি। সবাই যার যার জিনিস বুঝিয়ে দিতে সুব্রতার মুখে যেন এক ধরনের প্রশান্তি। হিমালয় এদিকে মাথাটা ধরে সোফায় হেলান দিয়ে বসেছিল। সুব্রতার কাজ শেষ হওয়ার পর সে মাকে উদ্দেশ্য করে বলল, মা, এক কাপ করা চা বানিয়ে দাও তো, মাথাটা ধরেছে। তার মা মৃদু হেসে বলল, এখনই আনছি। কিছুক্ষণ পর হিমালয়ের মা চায়ের কাপ নিয়ে এসে হিমালয়ের হাতে দিলেন। ধোঁয়াটা চায়ের কাপে এক চুমুক দিতেই হিমালয় আরাম অনুভব করলো। ঠিক এই সময় তুষার বাড়িতে প্রবেশ করে। সুব্রতাকে দেখেই তার চোখে আনন্দের ঝিলিক। খুশিতে আত্মহারা হয়ে ছুটে এসে বোনকে জড়িয়ে ধরল। তুই এসে গেছিস? ফোন করিসনি কেন আমাকে আসার আগে? তুষার হাসি মুখে বলল। সুব্রতা তুষারের আনন্দে সারা দিয়ে হেসে উঠল। ভাইয়া তোমার জন্য অনেক সুন্দর উপহার এনেছি, এখন দেখো তোমার জিনিসপত্র। তুষার আনন্দে চোখ বড় করে বলল, সত্যি? কি এনেছিস? সুব্রতা ব্যাগ থেকে তুষারের জন্য আনা ছোট ছোট গিফটগুলো বের করে দিতে লাগলো, আর তুষারের মুখে যেন আনন্দের রোশনাই ফুটে উঠল। সামনের সপ্তাহে বিয়ে, আর মাত্র 9 দিন বাকি। চারপাশে যেন উৎসবের আমেজ লেগে আছে। সুব্রতা ড্রয়িং রুমে বসে আছে, আর বাকিরা সবাই বিয়ের পরিকল্পনা নিয়ে ব্যস্ত। সাজিদ 2-3 দিনের মধ্যেই বাংলাদেশে ফিরবে, তবে শপিংটা এখন থেকে শুরু হবে। তাড়াহুড়ো করলে সবকিছু ঠিকঠাক হবে না, আর কিছু দাওয়াত তো বাকিই রয়েছে, সেগুলো এখনই দিতে হবে। ড্রয়িং রুমে বসে শীতল, সুব্রতা আর বড় মামি সবাই মিলে শপিং এর তালিকা নিয়ে আলোচনা করছে। শীতল বলল, কালকেই শপিংয়ে বের হবো, তোরও সাথে যেতে হবে সুব্রতা। সাজিদের জন্য কিছু কেনা দরকার, আর তোরও তো বেশ কিছু কেনাকাটা বাকি আছে। সুব্রতা হাসি মুখে সায় দিয়ে বলল, ঠিক আছে আপু, সকালেই বের হব, তবে আজ রাতেই প্ল্যান করতে হবে কি কি কিনবো। বড় মামি মাথা নেড়ে বললেন, সবার জন্য দাওয়াতের ব্যবস্থা ঠিকঠাক করতে হবে, সব কিছু যেন নিখুঁত হয়। আর শীতলের বিয়ের জিনিসপত্রগুলো কালকেই দেখে নিস। সব কিছু আগেভাগে ঠিক থাকলে ঝামেলা কম হবে। সবার মধ্যে একটা উত্তেজনার ব্যস্ততা ছড়িয়ে পড়েছে। সুব্রতার মনের ভেতরে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে, কিন্তু বিয়ের আগের এই মুহূর্তগুলো যেন তার জীবনের সবচেয়ে বড় ঘটনা হয়ে উঠেছে। হিমালয় বাড়ির আড্ডায় খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাই সবার কথাবার্তা চলতে থাকলেও সে নিজের রুমে চলে যায়। আগামীকাল অফিসে যেতে হবে, বিয়ের জন্য বেশ কয়েকদিন ছুটি নিতে হবে, তাই অফিসের কাজেও বিরতি দেওয়া সম্ভব নয়। এক প্রকার ক্লান্তি নিয়ে সে বিছানায় বসে ভাবছে কিভাবে সবকিছু ম্যানেজ করবে। অন্যদিকে সুব্রতার দিনটাও বেশ চিন্তায় কাটলো। মিনা ফোন করেছে, কাল কলেজে গিয়ে অ্যাডমিট কার্ড নিতে হবে, কারণ 2 দিন পরে পরীক্ষা। সুব্রতার মনটা একটু খারাপ হয়ে যায়। বিয়ের সব আয়োজনের মধ্যে এখন পরীক্ষা পড়ে যাওয়ার মনে হচ্ছে সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। কালকে সকালে কলেজে যাওয়া লাগবে, তাই বিকালের আগে শপিং সম্ভব নয়। সুব্রতা চিন্তায় পড়ে যায় কিভাবে সব ম্যানেজ করবে। বিয়ের প্রস্তুতি, শপিং আর পরীক্ষার চাপ সব একসাথে যেন ওর কাঁধে ভর করেছে। গভীর রাত, চারপাশে সবকিছু যেন নিস্তব্ধ। সুব্রতা আড্ডা শেষ করে আস্তে করে রুমে ঢোকে, আর তখনই দেখে হিমালয় ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। পাশেই ল্যাপটপ খোলা অবস্থায় পড়ে আছে, ডেটা চালু করা। সুব্রতা ধীরে ধীরে হিমালয়ের কাছাকাছি এসে ল্যাপটপটা বন্ধ করে জায়গা মতো রেখে দেয়। তারপর হিমালয়ের গায়ে চাদর টেনে দেয়, যেন সে আরাম করে ঘুমোতে পারে। সুব্রতা কিছুক্ষণ দাঁড়িয়ে হিমালয়ের দিকে তাকিয়ে রইল। একটা অদ্ভুত অনুভূতি ওর ভেতর ছড়িয়ে পড়ে। কিভাবে এত অল্প সময় ওদের মধ্যে এমন একটা শারীরিক বন্ধন গড়ে উঠেছে, এটা ভাবতেই তার মনে অস্বস্তি আর উত্তেজনার মিশ্র অনুভূতি কাজ করে। মনে মনে ইচ্ছে করে হিমালয়ের ঘুমন্ত অবস্থায় আলতো করে একটা চুমু খেয়ে ফেলতে, কিন্তু তাতেও দ্বিধা তৈরি হয়। যদি হিমালয় হঠাৎ জেগে ওঠে তখন কি হবে? লজ্জায় পড়ে যাবে সে। সুব্রতা নিজের ইচ্ছেকে দমিয়ে ধীরে ধীরে নিজেও বিছানায় চলে আসে। হিমালয়ের পাশেই মনে মনে হাসে আর নিজেকে সামলে রাখে। তবে এক ধরনের আকর্ষণ আর মুগ্ধতার ধাক্কা যেন সুব্রতার মনের ভেতরে আঘাত হানছে। সকালে হিমালয় ঘুম থেকে উঠে দেখলো সুব্রতা পাশে নেই। কিছুক্ষণ পরে সুব্রতা ঘরে ঢুকলো, পরনে সাদা কলেজ ড্রেস। হিমালয় ঘুমো ঘুমো চোখে উঠে বসে জিজ্ঞাসা করলো, কিরে, সকাল সকাল কলেজ যাচ্ছিস নাকি?
সুব্রতা হালকা হাসলো। আর বলো না হিম ভাইয়া, আজকে অ্যাডমিট কার্ড আনতে হবে, পরশু থেকেই তো পরীক্ষা শুরু। হিমালয় তার কণ্ঠে মমতা মিশিয়ে বলল, আচ্ছা অপেক্ষা কর, আমি রেডি হয়ে আসছি, আমি তোকে কলেজে নামিয়ে দেবো। না না না, তুমি নাস্তা করবে, আবার তৈরি হবে, অনেক সময় লাগবে, আমার দেরি হয়ে যাবে, আমি এখনই বের হব। হিমালয় চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা তাহলে আমার গাড়িটা নিয়ে যা, ড্রাইভারকে কল করে দিচ্ছে, আর ছুটির সময় আমি তোকে নিয়ে আসবো। সুব্রতা হেসে বলল, তোমার তো অফিস শেষ হবে বিকেলে। না, এখন কিছুদিন কাজ তাড়াতাড়ি শেষ হবে। আচ্ছা ঠিক আছে, আমিই যাই। সুব্রতা হেসে বলল। হিমালয় তাকে সাবধান করে দিল। আচ্ছা সাবধানে যাস। সুব্রতা হেসে মাথা নেড়ে বেরিয়ে গেল। সুব্রতা কলেজে ঢুকেই মিনার সঙ্গে অফিস রুমে চলে গেল অ্যাডমিট কার্ড নিতে। কাজটি সেরে তারা ক্যান্টিনে এসে বসে। সুব্রতা বলল, বুঝলি মিনা, বাড়িতে বিয়ের অনুষ্ঠানের মধ্যে পরীক্ষা, আমার ভালোই লাগছে না একদম। মিনা একটু হতাশার সঙ্গে উত্তর দিল, কি আর করবি বল, আমিও ভেবেছিলাম শীতলাপুর বিয়েতে মজা করব, কিন্তু এখন মাথায় পরীক্ষার টেনশন লাগছে, এইভাবে কি আর বিয়েতে আনন্দ হয়? সুব্রতা একটু বিরক্ত হয়ে বলল, আর আমি পড়া কিছু পারি না, কি পরীক্ষা দিব, কোচিংও করি না, টিচারও রাখিনি, এখন কি করব? মিনা ঠোঁট কিচিয়ে বলল, কি বলছিস, তাহলে তো ফেল করবি। সুব্রতা হতাশার সাথে বলল। আচ্ছা দেখি কি হয়। মিনার মুখে আবারও একটা হালকা হাসি দেখা দিল। তবে কি জানিস, আমি যদি পরীক্ষায় ফেল করি তাহলে কিন্তু বিয়েতে ভালোভাবে মজা করতে পারবো। সুব্রতা কিছুটা হাসলো। সত্যি, সেই সুযোগটাও তো লুফে নিতে পারিস। তাদের কথায় মজা চলে এলো, কিন্তু সুব্রতার মনে পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েই গেল। কিছুক্ষণ বাদেই রিয়া ক্যান্টিনে আসে। সুব্রতা প্রথমে খেয়াল করেনি, কিন্তু যখন রিয়ার দিকে তাকালো তখন তার হৃদয়ে একটা অস্বস্তি অনুভব হচ্ছিল। রিয়া সুব্রতাকে দেখিয়ে জ্বলে পড়ে ওঠে। রিয়া মনে মনে ভাবে, তার মানে হিমালয় তো ফিরে এসেছে, এর মানে সে যে করেই হোক তার সঙ্গে দেখা করবে। সুব্রতা এক পলক রিয়াকে দেখেই তার ভেতরের চাপা অস্বস্তি বাড়তে থাকে। সে জানে রিয়া কখনোই সুযোগ হাতছাড়া করবে না, তাই অতি দ্রুত ক্যান্টিন ছেড়ে উঠে চলে যায়। সুব্রতার মনে হয় রিয়ার মাধ্যমে কোনো না কোনো কাহিনী তৈরি হতে যাচ্ছে, যা সে সহ্য করতে পারবে না। ক্যান্টিনের দরজা খুলে সুব্রতা বেরিয়ে যায়। মনে মনে ভাবতে, না, আমি রিয়ার মুখোমুখি হতে পারবো না, কিছু একটা ঘটাবেই এই মেয়েটা। বাইরে এসে সুব্রতা একটু শ্বাস নেয়। এখন কি করবে ভাবতে ভাবতে সে দ্রুত কলেজের মধ্য দিয়ে হাঁটতে থাকে, যেন রিয়ার চোখের আড়ালে চলে যেতে পারে। মিনার পেছন থেকে ডাক দেয়নি, সেও বুঝতে পারে সুব্রতার চলে যাওয়ার কারণ। কিছুক্ষণ বাদেই হিমালয় গাড়ি নিয়ে এসে হাজির হয় কলেজের গেটে। সুব্রতা তখন মাঠে ছিল, তাই গাড়ি দেখে চিনতে কোনো অসুবিধা হয়নি। দৌড়ে চলে আসে, তাড়াহুড়ো করেই গাড়িতে উঠে পড়ে। কি রে, কি হয়েছে, এমন তাড়াহুড়ো করছিস কেন? হিমালয় জিজ্ঞাসা করে, তার গলায় উদ্বেগের স্বর। কিছু না হিম ভাইয়া, চলো। সুব্রতা তাড়াতাড়ি বলে। তার মনে হচ্ছিল রিয়া যেন কোনোভাবেই এখন হিম ভাইয়াকে না দেখতে পায়। গাড়িটা কলেজ থেকে বেরিয়ে আসার পর সুব্রতা ভাবতে থাকে এখন কি করবে। রিয়ার সঙ্গে হিমালয়ের মুখোমুখি হওয়া যাবে না। সে জানে যদি রিয়া হিমালয়ের সাথে কথা বলে তবে পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। তুই কি কিছু ভাবছিস, কিছু নিয়ে চিন্তিত? না কিছু না। কিছুক্ষণ বাদে রাস্তার মোড়ে একটা গাড়িতে হিমালয় আইসক্রিম দেখতে পায়। হিমালয় গাড়ির ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। ড্রাইভার এক কোণে গাড়ি থামিয়ে দেয়। হিমালয় সুব্রতার দিকে তাকিয়ে প্রশ্ন করে, সুব্রতা আইসক্রিম খাবে? হ্যাঁ খাবো। আচ্ছা তুই বসে থাক, আমি নিয়ে আসছি। কোন ফ্লেভার আনবো? ভ্যানিলা। ঠিক আছে। বলেই হিমালয় গাড়ি থেকে নেমে আইসক্রিমের সামনে যায়। সুব্রতা দূর থেকে তাকিয়ে দেখতে থাকলো। এই তো কয়দিন আগে সুব্রতার আইসক্রিম খাওয়ার বায়নায় হিমালয় সেদিন বিরক্ত হয়েছিল, আর আজকে নিজে থেকেই নিয়ে আসছে। এই চিন্তা করতেই সুব্রতার মুখে একটা মৃদু হাসি ফুটে ওঠে। সে মনে মনে ভাবে হিমালয় তার প্রতি অনেকটাই যত্নশীল হয়ে উঠেছে। একটু পর হিমালয় আইসক্রিম নিয়ে ফিরে আসে। তার হাতে সাদা ভ্যানিলা কোন আইসক্রিম। এনে তোর আইসক্রিম। ধন্যবাদ। সুব্রতা আপন মনে আইসক্রিম খেতে খেতে এক অদ্ভুত আনন্দে ভেসে যাচ্ছিল। সেই প্রথম দিন হিমালয়ের পাশে বসে আইসক্রিম খাওয়ার মতো করে আজও আইসক্রিমের রসালো স্বাদ তার ঠোঁটে চারপাশে লেগে গেছে। অবচেতন মনে সেই স্বাদকে উপভোগ করতে থাকলো, কিন্তু হিমালয়ের চোখে সেটা এড়াতে পারল না। হিমালয়ের নজর আকৃষ্ট হলো সেদিকে। কিছু একটা মনে করে সে সুব্রতার গাল ধরে তার মুখটি নিজের দিকে ঘুরিয়ে নিল। একবার ড্রাইভারের দিকে তাকিয়ে পুনরায় সুব্রতার থুতনি ধরে একটু উঁচু করে। কি করেছিস আইসক্রিম দিয়ে? হিমালয় সুব্রতার ঠোঁটের করে নিজের ঠোঁট ছোঁয়। ঠোঁটের কিনারে লেগে থাকা আইসক্রিমটুকু সযত্নে খেয়ে নেয়। সুব্রতার চোখ দুটো বড় বড় হয়ে আসে। এটা কি ঘটলো সে ভাবতে থাকে। এই নিষ্কলুষ সজীব মুহূর্তে তার হৃদয়ে এক নতুন অনুভূতির জন্ম হতে শুরু করে। হৃদয়ের মূলে যে দোলা লাগছে তা প্রকাশিত হয় তার চোখের গভীরতার মধ্যে। সেই মিষ্টি মুহূর্তের স্পন্দনে সুব্রতার হৃদয়ে জেগে ওঠে, যেন কল্পনার জগতে ঢুকে পড়েছে। দুজনের মাঝে এক অদৃশ্য সেতু তৈরি হয়, যা তাদের সম্পর্ককে নতুন এক দিগন্তে নিয়ে যেতে প্রস্তুত।
রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। রাত প্রায় 9টা ছুঁই। ঘরের বাতাসে এক ধরনের চাপা স্নিগ্ধতা মিশে আছে। ঘরের মাঝখানে রাখা টেবিলের উপর শুভ্রতার সামনে একখণ্ড ইংরেজি বই খোলা। পৃষ্ঠার শিরোনাম যেন চোখের সামনে এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। তার পাশে আরেকটা চেয়ারে বরাবর হিমালয় নিশ্চুপ বসে আছে, তার চোখে মনোযোগের প্রতিফলন। তবে মনের ভেতর শুভ্রতার অস্থিরতা অনুভব করতে পারছে। শুভ্রতা মাথা নিচু করে বসে আর চোখে বারবার হিমালয়ের দিকে তাকাচ্ছে, যেন পড়তে বসার অস্বস্তি তাকে গ্রাস করে ফেলেছে, কিন্তু সে সরাসরি বলতে পারছে না। হিমালয় মুখ খুলে বলল, কি হলো শুভ্রতা, পড়বি নাকি না? শুভ্রতা মৃদুস্বরে বলল, বলছিলাম যে হিম ভাইয়া, তোমার কি দরকার বলো আমাকে পড়ানোর? তুমি তো সায়েন্সের স্টুডেন্ট আর আমি আর্টসের, তোমার কাছ থেকে পড়া কি হবে? একটা নরম হাসি খেলে গেল হিমালয়ের মুখে। তো তাতে কি হচ্ছে, ইংরেজি বাংলা আর আইসিআরে তো পড়ানো যাবে, আর যা বাকি আছে সেগুলো মুখস্থ করিয়ে দেব, এতে তো কোনো সমস্যা দেখছি না। শুভ্রতা একটু থেমে বলল, কিন্তু হিম ভাইয়া, আমার তোমার কাছে পড়া হবে না, মানে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করছি না। হিমালয় এবার গম্ভীর হয়ে বলল, কেন হবে না, 2 দিন পরে পরীক্ষা, এখন তো প্রাইভেট টিচার রাখা সম্ভব না, সুতরাং আমি তোকে পড়াবো। প্রতিদিন রাতে তোকে পড়ানোর দায়িত্ব আজ থেকে আমার। সুব্রতার মনের অস্থিরতা যেন বাড়তে লাগলো, তার ঠোঁট কাঁপছে, কিন্তু সে কোনো কথা বলতে পারছে না। হিমালয়ের দায়িত্ব নিতে চাওয়ার প্রতিশ্রুতি তাকে আরো বেশি আড়ষ্ট করে তুলছে। ঘরের নীরবতা ধীরে ধীরে গাঢ় হয়ে উঠছে। বাতাসের মাঝে অদৃশ্য চাপা সুরের মতো কিছু শব্দ। সুব্রতার চোখের সামনে ইংরেজি বইয়ের পাতাগুলো এলোমেলো ভেসে ওঠা শব্দমালার মতো। হিমালয় তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে উঠল, বেশি কথা না বলে এখন চুপচাপ দেখ, এই চ্যাপ্টারটা আমি বুঝিয়ে দিচ্ছি, আর আইসিটির ম্যাথগুলো কালকে করাবো, ঠিক আছে? সুব্রতার মন তখনও যেন অন্য কোথাও। মাথা নিচু করে মৃদুস্বরে বলল, কিন্তু হিম ভাইয়া, বিয়ের অনুষ্ঠান চলছে, এসব পড়ালেখা করতে ভালো লাগছে না। সুব্রতার মুখে এক ঝলক হাসি খেলে গেল, কিন্তু তার চোখে দৃঢ়তার ছাপ। সে বলল, তাহলে কি ফেল মারবে? প্রত্যেক পরীক্ষায় গোল্ডেন প্লাস পাওয়া হিমালয় চৌধুরীর স্ত্রী সামান্য ইন্টারমিডিয়েটের প্রথম সেমিস্টার পরীক্ষায় গোল্লা পাবে, সেটা কি অসাধারণ হবে না? সুব্রতার মন ক্ষণিকের জন্য দোল খেয়ে উঠল, তার কণ্ঠে হতাশার ছাপ। তুমি আমাকে বিদ্রুপ করছো? হিমালয় একটু নরম স্বরে বলল, না, করছি না, কিন্তু তুই নিজের মানুষের বিদ্রুপ পাত্রী হবি। তুই চুপচাপ যেভাবে পড়াচ্ছে সেভাবেই পড়। সুব্রতা তার ঠোঁট কামড়ে ধরল। মনে হচ্ছিল যেন হাজার কথার সমুদ্র ভেঙে যাওয়ার অপেক্ষায় আছে, কিন্তু হিমালয়ের সেই দৃঢ়তা, তার চোখের কঠোর দৃঢ়তা যেন প্রতিবার নতুন করে সুব্রতাকে থামিয়ে দিচ্ছিল। সুব্রতার মনে এক অদ্ভুত বিদ্রোহের ছায়া নেমে আসে। হিমালয় তখনও গভীর মনোযোগ দিয়ে ইংরেজি ব্যাকরণ ব্যাখ্যা করে যাচ্ছে। তার প্রতিটি বাক্য যেন একটা নির্ভুল বাণীর মতো শোনাচ্ছে, স্পষ্ট, সংযত। তবে সুব্রতার অন্তরলোকে এক ভিন্ন স্রোত বয়ে চলেছে। তার ধ্যান আর পড়ায় নেই, বরং তার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত হয়েছে হিমালয়কে অস্বস্তি ফেলার অভিনব কৌশলে। সুব্রতার চোখের কোণে দুষ্টুমির এক হালকা হাসি খেলে গেল। মনে মনে ভাবল, এই শান্ত সংযমী হিমালয় চৌধুরীকে কিভাবে নাড়া দেওয়া যায়। প্রথমে সে ইচ্ছাকৃতভাবে কলম ফেলে দিল, তারপর চুপচাপ সেটা তুলে নিল, যেন কিছুই হয়নি। এরপর হিমালয়ের দিকে তাকিয়ে তার চোখের পলক ফেলল। তবে প্রতিবারই হিমালয় দৃঢ় সংকল্প নিয়ে ব্যাকরণের জটিলতা ভাঙিয়ে বলছিল। সুব্রতার প্রতিটি ক্ষুদ্র অদৃষ্টপূর্ণ কর্ম যেন নীরবে হিমালয়ের প্রশান্তির পাথরে আঘাত হানতে চাইছিল, অথচ সেই পাথর ছিল নড়বড়ে হতে চরম প্রতিরোধী। হিমালয়ের অচলিত স্বর চলতে থাকে, কিন্তু সুব্রতা খেলার আভাস ক্রমশ স্পষ্টতর হয়। সে কিছুটা ঝুঁকে হিমালয়ের চেয়ারে পায়ের আঘাত করলো, যা হিমালয়ের একটুখানি ব্যালেন্স নষ্ট করলো। হিমালয় এক মুহূর্তের জন্য থামলো, তারপর আবার স্থির কণ্ঠে বলতে শুরু করলো। সুব্রতার মনে তখন প্রবল হাসির ঢেউয়ে ভেসে যাচ্ছে, কিন্তু বাইরে মুখশ্রী কোনো আভাস নেই। কিছুক্ষণ নিস্তব্ধতার পর সুব্রতার ভেতরে যেন এক ধরনের খেলো মেজাজ জেগে উঠল। একসময় সে তার পা ধীরে ধীরে বাড়িয়ে হিমালয়ের পায়ের দিকে এগিয়ে নেয়, খুব সূক্ষ্মভাবে, যেন কক্ষের ভারী নীরবতার মধ্যে যেন কোনো শব্দ না হয়। সে তার নরম পায়ের আঙুল দিয়ে হিমালয়ের পায়ের উপর ঘর্ষণ করতে শুরু করে। এক গভীর নিঃশ্বাস ফেলে সুব্রতা তার মুখে অভিজাত এক নির্লিপ্ত হাসি ধরে রাখে, আর চোরা চোখে হিমালয়ের প্রতিক্রিয়া লক্ষ্য করতে থাকে। তবে হিমালয়ের দৃষ্টি দ্রুত বদলে গেল, তার চোখে যেন বিদ্যুৎ চমকালো, রাগের ঝলক তীব্র হয়ে উঠল। তার শান্ত চেহারায় আকস্মিকভাবে ক্ষোভের ছায়া নেমে এলো। এক মুহূর্তের জন্য সুব্রতার দিকে সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন প্রতিটি অনুভূতি একসাথে গর্জে ওঠার জন্য প্রস্তুত। হিমালয় হঠাৎ করেই তার স্থির কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, কি সমস্যা সুব্রতা, ঠিক মতো বলা শিখছিস না কেন? আচ্ছা এখনই বলতো, আমি এতক্ষণ কি পড়িয়েছে? সুব্রতা তার মুখে একটু দ্বিধার ছায়া টেনে এনে আমতা আমতা করে জবাব দিল, না মানে আসলে ঠিক বুঝিনি কি পড়িয়েছো। হিমালয়ের ঠোঁটের কোণ এক প্রকার কঠিন হাসি রেখা ফুটে উঠল, তার কণ্ঠ যেন বরফের মতো শীতল হয়ে উঠল। ঠিক আছে, যেহেতু পড়া বলতে পারছিস না, তোর শাস্তি ঠিক করা হয়েছে। সুব্রতা কিছুটা হতবাক হয়ে জিজ্ঞেস করে,
তুমি আমাকে শাস্তি দিবে? হিমালয় চোখের মনি সরু করে তাকিয়ে বলে, হ্যাঁ, কারণ এই মুহূর্তে আমি তোর হাজব্যান্ড নই, কাজিনও নই, আমি কেবলমাত্র তোর টিচার। এই বলে হিমালয় ধীরে ধীরে একটা চিকন বেদ হাতে তুলে নিল। তার চোখের ভেতর তখনও ছিল অটল কঠোরতা। সুব্রতা তবুও ভাবলেশীন স্থির চোখে হিমালয়ের দিকে তাকিয়ে থাকে, যেন তার জন্য কোনো ভয় নেই, কোনো শঙ্কা নেই। সে এক প্রকার অবজ্ঞার ভাব নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হিমালয় গম্ভীর কণ্ঠে আবার বলে, শেষবার মতো বলছি, কি পড়িয়েছি সেটা রিপিট কর। সুব্রতা আগের মতোই নির্লিপ্ত স্বরে বলে, বললাম তো হিম ভাইয়া, বুঝিনি পড়া। হিমালয় এবার চোখের দৃষ্টিতে শীতলতা নিয়ে কড়া গলায় আদেশ করলো, হাত পাত। সুব্রতা ভেবেছিল হয়তো হিমালয় মজা করছে, মারবে না। তার মনে এতটুকু শঙ্কা নেই, সে আত্মবিশ্বাসের সাথে হাত পাতে। কিন্তু অমনি হিমালয় কোনো দ্বিধা না করে ঠাস করে বেতের আঘাত করলো তার বাম হাতের তালুতে। সুব্রতার ঠোঁটের কোণটা একটু কেঁপে উঠল, কিন্তু মুখে কোনো ব্যথার অভিব্যক্তি ফুটে উঠল না। সুব্রতা হাতের তালু চেপে ধরে বসে রইল, যেন সেই আঘাত তার শরীরের চেয়েও মনের ভেতরে গভীরে গিয়ে আঘাত করেছে। সত্যি হিমালয় তাকে মারল, এটা ভাবতেই তার হৃদয়ের ভেতর একটা ভারী চাপা কষ্ট জন্ম নিল। হিমালয়কে নিয়ে তার যতই জ্বালানো আর খুনসুটি থাকুক, সে কখনো ভাবেনি হিমালয় এমন করবে। নীরব চোখে সে তাকিয়ে রইল বইয়ের পাতার দিকে, যেন সবকিছুই হঠাৎ থেমে গেছে। আগেই তো বলেছে পড়াশোনার ব্যাপারে আমি কাউকে ছাড় দিই না, সে যে হোক না কেন। হিমালয় শীতল দৃঢ় কণ্ঠে কথাগুলো সুব্রতার কানে বারবার বেজে উঠল। সেই দৃঢ়তার মধ্যে কোনো অনুকম্পা নেই, বরং দায়িত্ব আর শৃঙ্খলার এক অদৃশ্য শৃঙ্খল। সুব্রতা আর কোনো কথা না বলে তার জায়গায় চুপচাপ বসে রইল। যে বিদ্রোহের আগুন তার মনের মধ্যে জ্বলছিল, সেটা যেন মুহূর্তেই নীরব হয়ে গেল। এখন শুধু তার সামনে বই আর হিমালয়ের নির্দেশিত পথ। চুপচাপ পড়া শিখতে হবে। ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে, যেন বাতাসও সতর্ক হয়ে অপেক্ষা করছে। হিমালয় পৃষ্ঠা ধরে ধরে তার ব্যাখ্যা দিচ্ছে, আর সুব্রতা এবার মনোযোগ দিয়ে শিখছে। পড়ার প্রতি তার দৃষ্টি এতটাই নিবিষ্ট যে চারপাশের সবকিছু যেন মিলিয়ে গেছে। অনেকক্ষণ পর হিমালয়ের কণ্ঠ ভাঙল এই দীর্ঘ নীরবতা। আচ্ছা শোন, তুই এটা পড়ে রাখ, আমি একটু কফি নিয়ে আসছি। এটা বলেই হিমালয় নিচে নেমে আসে কফি নিতে। ড্রয়িং রুমে সবাই বিয়ের প্রস্তুতির কাজে মগ্ন। আলোচনা, হাস্যরস আর হইচই ডুবে থাকা পরিবেশ। হিমালয় কাউকে বিরক্ত না করে দ্রুত কিচেনের দিকে এগিয়ে গেল। হাতের চাপে নিজের বিরক্তি চেপে রেখে কফির মগ ধরল। নিজের কফি বানিয়ে নীরবে উঠে এলো পড়ার টেবিলের সামনে, যেন সে আবার সুব্রতার সঙ্গে সেই কঠিন শৃঙ্খলাবদ্ধ শিক্ষার পথে ফিরবে। দুটো ধূসর ধোয়া উঠতে থাকা কফির মগ হাতে নিয়ে হিমালয় ধীর পদক্ষেপে ঘরে প্রবেশ করলো। রাতের চাঁদের ম্লান আলো জানালার ফাঁক দিয়ে আসছিল। ঘরের ভেতর যেন একটা শান্ত নির্জন সুর ধরা পড়েছে। সুব্রতার সামনের বই আতখোলা, পৃষ্ঠাগুলো অর্ধেক উল্টে আছে, আর তার মাথাটা টেবিলের উপর খাতা মাঝে রাখা। সূক্ষ্ম নিঃশ্বাসের শব্দ শুনে বোঝা যায় সে ঘুমিয়ে পড়েছে। হিমালয় মুহূর্তের জন্য থেমে গেল। চোখের কোণে যেন এক নিঃশব্দ হাসি ফুটে উঠল, যদিও তা প্রকাশ পেল না। যত কঠোরভাবে সে পড়া ধরুক, সুব্রতার এই ছোট্ট বিদ্রোহ তাকে একটু হেসে উঠতে বাধ্য করলো। নিঃশব্দে কফির মগ দুটো টেবিলের কোণে রাখলো, যেন এক ফোঁটা আওয়াজও ঘরের নিস্তব্ধতা ভাঙতে না পারে। সুব্রতাকে হালকা করে ডাকলো হিমালয়, সুব্রতা ওঠ। কিন্তু কোনো সাড়া নেই। সুব্রতার মুখে তন্দ্রাচ্ছন্ন শান্তি। সেই বিদ্রোহ, জেদ বা দুষ্টুমি এখন মুছে গেছে। এখন তার মুখটা যেন কোনো নিষ্পাপ শিশুর মতো প্রশান্তিতে ডুবে আছে। হিমালয় আরেকটা বার ধীরে ধীরে তার নাম ধরে ডাকলো, কিন্তু তাতেও কোনো সাড়া নেই। হিমালয় একটু এগিয়ে এসে মুখের উপর পড়ে থাকা চুলগুলো সযত্নে সরিয়ে দিল সুব্রতার। সে খুব ধীরে নিঃশ্বাস নিচ্ছে, যেন স্বপ্নের ভেতর কোথাও হারিয়ে গেছে। কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে হিমালয় নিজের মনকে স্থির করলো। সুব্রতার দিকে তাকিয়ে এসে নিজেই যেন এক মুহূর্তের জন্য ভীষণ দুর্বল হয়ে গেল। তারপর নিঃশব্দে নিজের চেয়ার টেনে বসলো। পাশে পড়ে থাকা কফির মগ থেকে এক চুমুক নিল। ঘুমিয়ে থাকা সুব্রতার দিকে তাকিয়ে নিজেকে আরো একবার সংযত করলো, যেন তার মনে কোমলতার ফাঁদে এখন আর না পড়ে। তাহলে পরে নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়ে যাবে এই মুহূর্তে। কফি খাওয়া শেষ করে হিমালয় নিঃশব্দে চেয়ার ছেড়ে ওঠে। আস্তে করে সুব্রতাকে ধরে নিজের কোলে তুলে নেয়। আচানক সুব্রতার ঘুম উবে যায়। প্রথমে হতভম্ব হয়ে যায়, কিছুই বুঝতে পারে না। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে দেখতে পায় নিজেকে হিমালয়ের কোলে। তখনই মনে পড়ে যায় কিছুক্ষণ আগেই সুব্রতার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে আসে, আর কখন যে ঘুমিয়ে পড়েছিল তা নিজেও জানে না। তখনই চোখ মেলে তাকায় হিমালয়ের দিকে। হিমালয় এখনো সুব্রতাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সরি হিম ভাইয়া। সুব্রতার ঘুমু ঘুমু কণ্ঠে বলে, ইটস ওকে, বুঝতে পেরেছি তুই ক্লান্ত, আজকের পড়তে হবে না, আবার কালকে, এখন ঘুমা। মৃদু কণ্ঠে বলল হিমালয়। হিমালয় সুব্রতাকে বিছানায় শুইয়ে দিয়ে এক মুহূর্তের জন্য থেমে গেল। তার চোখের দৃষ্টি সুব্রতার হাতের দিকে চলে গেল। আচ্ছা, হাতটা দেখি। সে বলল মৃদু কিন্তু আগ্রহী সুরে। কেন দেখবে? নিজেই মেরে আবার নিজেই দেখতে চাও? সুব্রতা খোঁচা দিয়ে বলল। তার গলার স্বর কাঁপছিল। হিমালয় একটু হাসলো। টিচার হিসেবে মেরেছে, এখন হাজব্যান্ড হিসেবে দেখতে চেয়েছে।
সুব্রতা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। তার মনে হচ্ছিল এই সবকিছু একদম অস্বস্তিকর। হিমালয় আলতো করে সুব্রতার বা হাতটা নিজের হাতের উপর নিয়ে নিল। তার আঙুলগুলো স্পর্শে গরম হয়ে উঠল। সুব্রতার হাতের তালুর উপর মারের দাগটা স্পষ্ট, লাল হয়ে আছে। এটা দেখে হিমালয়ের মনে এক অজানা সুপ্ত ব্যথা অনুভূত হলো। খুব জোরে মেরেছে, সে বলল। তার গলার উদ্বেগ স্পষ্ট। অকস্মাৎ সে নিজের ঠোঁট ছুঁয়ে দিল সুব্রতার আঘাতের জায়গায়। এই স্পর্শে সুব্রতা খানিকটা কেঁপে উঠল, যেন বিদ্যুৎ খেলে গেল। তার হৃৎপিণ্ড ধুকপুক শুরু করে দিল, চেতনাটাও যেন নাড়া দিয়ে গেল। হিমালয় গভীর চুমু দিতে দিতে একবার চোখ তুলে সুব্রতার দিকে তাকালো। সুব্রতা তার চোখ দুটো বন্ধ করে রেখেছে, যেন মুহূর্তটি তাকে সম্পূর্ণ অন্য এক জগতে নিয়ে যাচ্ছে। এই স্তব্ধতায় হিমালয় বুঝতে পারছিল সুব্রতা এক অদ্ভুত অনুভূতিতে ডুবে যাচ্ছে, যেন তার নিজের শাসন শক্তি কেবলই ক্ষীণ হয়ে আসছে। হিমালয় আসলে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আগে সুব্রতার হাতটা আলতো করে ছেড়ে দিল। আচ্ছা তুই ঘুমা, আমার একটু কাজ আছে, আমি কাজ শেষ করে ঘুমাবো। সাজিদ। সুব্রতা তার কথা শুনে কোনো জবাব দিল না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। হিমালয় সেই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করে নীরবতায় ততক্ষণে ঘর থেকে বেরিয়ে গেল। হিমালয়ের চলে যাওয়ার পর ঘরটা স্তব্ধ হয়ে গেল। শুধু সুব্রতার হৃদয়ের ধুকপুকানির শব্দটাই ছিল শোনা। চোখ বন্ধ করে সে মনে মনে ভাবছিল সেই চুমুর গভীরতা নিয়ে।